শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশন সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ৩ দাবি মানতে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিলেন বেসরকারি শিক্ষকরা। সারা দেশে চলছে আন্দোলন। রাজধানীতে মার্চ টু সচিবালয় কর্মসূচি আজ। শাপলা প্রতীক কাউকে দেবে না নির্বাচন কমিশন। এনসিপির চিঠি, রোববারের মধ্যে অন্য প্রতীক না চাইলে নিজেই বরাদ্দ দেবে কমিশন। পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকার অবৈধ বালু মহালের দখল নিয়ে অস্ত্রের মহড়া। আতঙ্কে মানুষ, অভিযান চলছে বলে দাবি প্রশাসনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ ৩ দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। দাবি মানতে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় এসে আজ আন্দোলনে যোগ দিয়েছেন। শিক্ষকরা বলছেন তাদের দাবিগুলো যৌক্তিক এবং এসব পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায়ের জন্য দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের কথা আছে তাদের। এর আগে গত রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা সেখান থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সারা দেশে 96-97% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, অথচ আমাদের সরকারি এবং বেসরকারির মধ্যে যে বৈষম্য করে রাখছে এটা অনেক পার্থক্য। একটা সভ্য দেশে অত্যন্ত হৃদয় বিদায় হয়ে কথা বলতে হয়। এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। যুক্ত হচ্ছি দাউদের সঙ্গে। দাউদ, জানতে চাচ্ছি সচিবালয়ের দিকে শিক্ষকদের পদযাত্রা কর্মসূচি কখন শুরু হতে যাচ্ছে? সাকিব, কিছুক্ষণ আগেই পুলিশ কর্মকর্তারা এবং যারা শিক্ষক নেতা এখানে রয়েছেন তাদের সাথে মাত্রই কথাবার্তা হলো এবং কথাবার্তা করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ শিক্ষা নেতাদের সাথে কথা বলেছে এবং শিক্ষক জানিয়েছে 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ 4টার মধ্যে যদি কোনো রকম তাদের দাবির বিষয়ে যদি কোনো রকম আশ্বাস প্রজ্ঞাপন, যেই দাবি নিয়ে গত 3 দিন থেকে এই শহীদ মিনারের পাদদেশে তারা অবস্থান করছে, সেটি যদি না আসে তাহলে কিন্তু সচিবালয়ের মুখে তারা পদযাত্রা করবে। আমরা দেখেছি যে পুলিশের সাথে কয়েক দফায় দুপুর থেকে কয়েক দফায় আসলে শিক্ষকদের সাথে বৈঠক হয়েছে। শিক্ষকরা তাদের জায়গা থেকে অনড়। তারা বলছে কেবল প্রজ্ঞাপনই এখান থেকে তাদেরকে ফিরিয়ে নিতে পারে পাঠদান কার্যক্রমে। আসলে শিক্ষকরা যেটি বলছেন, যদি প্রশাসনের পক্ষ থেকে এখানে কেউ যদি সশরীরে উপস্থিত না হয়ে যদি অনলাইনের মাধ্যমে যদি শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যৌথভাবে ব্রিফিং করে যদি তাদেরকে প্রজ্ঞাপনের বিষয়টা জারি করা হয়, তবুও তারা এখান থেকে সরে যাবে। এবং তারা বলছে যদি সেক্ষেত্রে যদি সময় বেঁধে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি সচিব এবং যারা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা যদি কেবলমাত্র সময় বেঁধে দিয়ে যায় এবং প্রজ্ঞাপনের কথা যদি দেয়, সেক্ষেত্রে কোনো রকম আশ্বাস এবং কোনো রকম বিশ্বাস করবেন না এবং তারা ফিরে যাবেন, এই কথা বারবার বলছে। আমরা দেখেছি সকাল থেকে শিক্ষকরা তো এখানে রয়েছেই এবং আজকে কিন্তু শিক্ষকদের উপস্থিতি বিগত 2 দিনের থেকে অনেক গুণ বেশি। আমরা ঢাকার আশপাশের জেলা থেকে এবং প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে দিনে রাতে সমানভাবে তাদের যে আন্দোলন, তাদের যে দাবির পক্ষে যে আন্দোলন, সেই দাবির পক্ষে আন্দোলন করে যাচ্ছে এবং তারা আন্দোলনের স্লোগানে তাদের যে সকল শিক্ষকরা বলছেন এবং বলছেন কেবলমাত্র প্রজ্ঞাপনই তাদের এখান থেকে ফিরিয়ে নিতে পারবে। সাকিব। দাউদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের খবর জানালেন সহকর্মী দাউদ হাসান।
একই দাবিতে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। গাইবান্ধা ৫ উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস পরীক্ষা হয়নি। যশোরের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও হয়নি ক্লাস পরীক্ষা। কর্মবিরতিতে থাকা শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। একইভাবে কর্মবিরতি পালন করছেন দিনাজপুরের হিলির সব বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নোয়াখালী ও ঠাকুরগাঁও সহ সারা দেশে। আমার শিক্ষক ভাইরা যতক্ষণ মুক্ত না হচ্ছে এবং দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের এই যে কর্মবিরতি চালিয়ে যাব। এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না ততদিন আমরা এটা করতেই থাকবো। স্কুলের আমাদের যে সমস্ত ক্লাস পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষাগুলো আপাতত স্থগিত রয়েছে। আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্তের পর আমরা এই পরীক্ষাগুলো নিব। তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন, যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তাই শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। এনসিপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা এ মাসের ১৯ তারিখের মধ্যে অন্য কোনো প্রতীক চেয়ে আবেদন না করলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন, গণভোট হবে কি হবে না এ বিষয়ে নির্বাচন কমিশনকে এখনো কিছু জানানো হয়নি। যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী ১৯ তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা ১৯ তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গতকাল রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল ফোরামে উভয় নেতা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর FAO সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এতে পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবেলায় কৌশল। এদিকে রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদ। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জিবুতিতে বাংলাদেশের সকল ক্ষুদ্র ঋণ মডেল বাস্তবায়ন, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি। রোম ও বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব দেন তারা। কাল থেকে কোনো ব্যক্তির জামিন আদেশ আদালত থেকে সংশ্লিষ্ট কারাগারে অনলাইনে পাঠানোর ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, জামিন পাওয়ার পর মুক্তি পেতে আদালত থেকে শুরু করে 12টা ধাপে হয়রানির মুখে পড়তে হয়, সেটা কমাবে নতুন ব্যবস্থা। আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় বর্তমান সরকারের সময়ই হবে। 12টা প্রক্রিয়াতে যেতে হয়, তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি, একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। পাবনা, নাটোর ও কুষ্টিয়ার সীমান্তবর্তী হার্ডিঞ্জ ব্রিজ এলাকার অবৈধ বালু মহালের দখল নিয়ে চলছে অস্ত্রের মহড়া। মাঝে মধ্যেই হচ্ছে গোলাগুলি, এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধ মহাল বন্ধে অভিযান চলছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিটার রিপোর্ট। এটা কোনো সিনেমার দৃশ্য নাই। অবৈধ বালুমহলে নিয়ন্ত্রণ নিয়ে পাকশিতে অস্ত্রের মহড়া দিচ্ছে একটি গ্রুপ। মাঝে মাঝেই ঘটছে হামলা এবং বন্দুকযুদ্ধের ঘটনাও।
এভাবেই পদ্মা নদীতে প্রকাশ্যে বালুবাহী ট্রলার থেকে চাঁদা তোলার অভিযোগ আছে আরেকটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরে অবৈধ বালুমহল দখল আর ঘাট ও নৌ চ্যানেলের ইজারা নিয়ে সংঘাতের জের ধরে পদ্মায় চলছে অস্ত্রের মহড়া। গেল 6 অক্টোবর দুপুরে ঈশ্বরদী সারা ক্যানেলপাড়ায় সশস্ত্র গ্রুপের হামলায় 2 জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনি এখন দৌড়ে ধরুন আপনার এই দোকান চলে আসে। দোকানে এসে দেখছি আপনার এখানে একজন গুলিটা হতো, এখানে একজন গুলিটা হতো। এসব ঘটনায় হাডিন ব্রিজ সংলগ্ন পদ্মা তীরবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। গুলি ঘরের উপরে এসে লাগতেছে, টিনে এসে লাগতেছে, বেড়াইতে লাগতেছে, আতঙ্ক তো অবশ্যই। স্থানীয়রা জানান একসময় এই এলাকায় অবৈধ বালুমহলের নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ সমর্থিত একটি সন্ত্রাসী গ্রুপের হাতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা পালিয়ে গেলে বালু মহলের দখল নিয়ে শুরু হয় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। আমাদের টিনের বেড়া ছিদ্র হয়ে ঘরে যাইও আমাদের গুলি লাগে। গোলাগুলি চর বাবুদের হচ্ছে বালু মহলের জন্য, তাছাড়া কারা গুলি করলে ঘটনাস্থল নৌ পুলিশের আওতাধীন জানিয়ে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি জেলা পুলিশ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বালু মহলগুলো অবৈধ। ইতোমধ্যেই বেশ কয়েকবার এসব বালু মহলে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 2 দিন কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করি এখানে। তো জেলা প্রশাসক স্যারের নির্দেশনাও এটা ক্লিয়ার যে আমাদের যেহেতু বালু মহল নাই, তো নদী থেকে যেন কেউ কোনো ধরনের বালু উত্তোলন না করতে পারে। সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট কাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। প্রার্থীরা গতকাল নির্বাচনী প্রচার শেষ করেছেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। ক্লাস পরীক্ষাও চলছে স্বাভাবিকভাবে। চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন। নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হওয়ার সে আশাটা রাখছি, কারণ কেউ কারোর প্রতি সংঘর্ষের অনুরূপ কিছু দেখছি না। প্লাস হচ্ছে যে সবাই সবার প্রতি সম্প্রীতি রেখে নির্বাচন প্রক্রিয়াটা পরিচালনা করছে। সবাই অনেক সুন্দর করেই মানে অ্যাপ্রোচ করতেছে, আর সবাই বগিতে এসে এসে বলতেছে যখন ভালোই লাগতেছে, আর মনে হয় ফেয়ার ইলেকশনই হবে। বর্তমান নির্বাচন কমিশনের কার্যাবলী দেখে বোঝা যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে। এখন স্টুডেন্টদের ভোট কাস্টিংয়ের উপর ডিপেন্ড করতেছে আসলে ভোটের আমেজ বা নির্বাচনের আমেজ কতটুকু হবে। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। 35 বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনের ঠিক আগের দিন আমরা সারা ক্যাম্পাস জুড়ে দেখছি যে সেই প্রস্তুতির কাজ সম্পন্ন হচ্ছে। আমরা এখন আছি সমাজ বিজ্ঞান অনুষদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে এই 3টি এলইডি মনিটর বসানো হচ্ছে। ঠিক সমাজ বিজ্ঞান অনুষদের মতো 5টি কেন্দ্র রয়েছে ভোটের, এবং এই 5টি কেন্দ্র হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ ছাড়া ব্যবসা প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইটি অনুষদ এবং কলা ও মানববিদ্যা অনুষদ। এই 5টি কেন্দ্রের মধ্যে মোট 14টি এলইডি মনিটর বসানো হবে, যেগুলোর মাধ্যমে আসলে ভোটিং কার্যক্রম সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থী সহ সবাই। এবং স্বচ্ছতার জন্যই আসলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেন কোনো ধরনের প্রশ্ন না উঠতে পারে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে, সেজন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছাড়া ব্যালটগুলো এখনও কেন্দ্রে পৌঁছায় নেই। ব্যালটগুলো আজ দিনের মধ্যে সেগুলি পৌঁছে যাবে এবং সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি আমরা দেখেছি ক্যাম্পাসে সকল ধরনের নিরাপত্তা কার্যক্রম আসলে চলমান রয়েছে। র্যাব, পুলিশ সহ সবার টহলদারি আছে এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারের আজ শেষ দিন। ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। লিফলেট, গান সহ বিভিন্নভাবে প্রার্থীর পক্ষে ভোট চাইছেন তার সমর্থকেরা। রাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে প্রার্থী পরিচিতি সভায় শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী ঐক্য জোট প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতরাতে বেগম খালেদা জিয়া ও মন্নুজান হলে 800 প্যাকেট খাবার নেয়ার সময় তা জব্দ করে নির্বাচন কমিশন ও হল প্রশাসন। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।
প্রজেকশন মিটিং মানে প্রার্থীদের পরিচিতি সভা। প্রার্থীদের পরিচিতি সভা মানে এই নয় যে ওখানে নাস্তা দিতে হবে, নাস্তা তো একটা নির্বাচনের অংশ না। আমরা স্পষ্ট করছি ওখানে যদি না আপনাদের মাধ্যমে এখন কেউ এইটা করতে পারে না। আচরণ বিধিতে ওইটা তো উল্লেখ নেই, কিন্তু কিছু আছে ইমপ্লয়েড অর্থ বুঝতে হয় যে আমি টাকা ছড়াচ্ছি, এটা লেখা নেই, কিন্তু এটা কি করা যাবে? যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী গোলাম রাব্বানী। প্রচার প্রচারণার শেষ দিনে যারা প্রার্থী তারা কিন্তু আজকে চষে বেড়াচ্ছেন সকল শিক্ষার্থীদের কাছে। তারা প্রচারণা যে সামগ্রী পোস্টার সেগুলো দিচ্ছেন এবং তারা ভোট চাইছেন, এবং ভোট চাওয়ার পাশাপাশি তারা 16 তারিখে সারাদিন যেন ভোট কেন্দ্র সকলে আসেন এবং ভোট যেন প্রদান করেন সেজন্য তারা জানাচ্ছেন। এবং নির্বাচন কমিশন অফিসের পক্ষ থেকেও সুষ্ঠু করার জন্য তারা জানিয়েছেন যে নির্বাচনের যে আচরণবিধি সেটা এখন পর্যন্ত যেন ঠিকঠাক থাকে। তবে তারপরে যদি বলি যে গতকাল রাতে কিন্তু বেগম খালেদা জিয়া হলে একটি নির্বাচনী একটি যে প্রচারণা ছিল, সেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তাদের যে নির্বাচনী আসবাবপত্র এবং খাবার ছিল সেটি নির্বাচন কমিশনার নিজে হাজির হয়ে সেই খাবার এবং অন্যান্য যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো সেখান থেকে সরিয়ে দেন, যেটি নিয়ে আজকে বেশ আলোচনা চলছে। এবং এরপরে কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত যে প্যানেলের এজিএস প্রার্থী তাকে সমর্থন জানিয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী, এটি জানিয়ে তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন। এবং এরপর যদি বলি যে পুরো ক্যাম্পাসের যে সাধারণ চিত্র সেটি এক প্রকার উৎসবমুখর, এবং আশা করা যাচ্ছে আগামী 16 তারিখে বেশ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দাবি আদায়ে যা যা করা দরকার তা করবে এবং সময়ের সামনে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে রাজধানীতে মানববন্ধনে শাহবাগে তিনি বলেন, উপদেষ্টার কেউ কেউ একটি দলের পক্ষে কাজ করছে, তাদের সরাতে হবে। এবং এটি শুধু অভিযোগ নয়, তাদের কথার প্রমাণ আছে দাবি করে দলটির নায়েবে আমির বলেন, তাদের কথার রেকর্ড আছে। তাদের না সরালে দায় প্রধান উপদেষ্টার নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলন মাত্র শুরু হলো। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী সহ 5টি দল। সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন এলাকায় তারা এ কর্মসূচি পালন করছে। রাজধানীর মৎস্য ভবন এলাকায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা মানববন্ধনে অংশ নিয়েছেন। উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে, তাদেরকে সরান। আপনারা যদি নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব। নভেম্বরে গণভোট দিন। পিআরের ব্যাপারে আমরা দাবি করেছি, মেজরিটি পিপল বাংলাদেশ পিআর চায়, তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। যদি দামের কোনো তারতম্য ঘটে তবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গতকাল তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 177 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল 23 টাকা বাড়িয়ে 945 টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে 163 টাকা নির্ধারণ করা হয়। আজ থেকে নতুন এই দর কার্যকর হবার কথা। তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটা পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
দুপুরের দিকে মহাসড়কের যানজট তীব্র আকার ধারণ করে। স্থানীয়রা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়া এবং রাস্তার দুপাশে অযথা পার্কিংয়ের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এতে কয়েক কিলোমিটার পর্যন্ত আটকে আছে যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন। ফলে চাকুরিজীবী ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে অনেকেই গন্তব্যের পথে রওনা হতে দেখা যায়। রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় হামলার সঙ্গে সরাসরি জড়িত 8 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন। গতকাল রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, প্রায় 2 সপ্তাহ আগে হওয়া এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও সমাধান করতে এসে তারাও এতে জড়িয়ে পড়ে। সম্প্রতি মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে চকবাজার এলাকায় কয়েকজন মারধর করলে এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, মার্কেটিং বিভাগের প্রায় 10 জন শিক্ষার্থী আহত হন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য দেশের নেতারা স্বাক্ষর করেছেন। শান্তি সম্মেলনে বক্তব্য শেষে সবার আগে ট্রাম্প নথিতে স্বাক্ষর করেন। ট্রাম্পের পর মিশরের প্রেসিডেন্ট সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম সহ অন্য বিশ্ব নেতারাও তাতে সই করেছেন। পরে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকবে। আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে স্থানীয় সময় রোববার দেশ ছাড়েন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। এবারে খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। এবার হোয়াইট ওয়াশ এড়াতে খেলবে বাংলাদেশ দল। সবাই দায়িত্ব নিয়ে খেললেই ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন অধিনায়ক মেহেদী মিরাজ। ভিসা জটিলতায় শুরুতে যেতে না পারলেও শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ। একাদশে তাকে আজ দেখা যেতে পারে। এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আজ স্বাগতিক হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। কদিন আগে ঢাকায় হংকংয়ের বিপক্ষে 4-3 গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ সি থেকে মূল পর্বে যেতে হলে হাতে থাকা সব ম্যাচেই জিততে হবে লাল সবুজ দলকে। একই সঙ্গে অন্যান্য দলের ফলাফলও বাংলাদেশের পক্ষে আসতে হবে। তবে এত সমীকরণ নিয়ে কেউ ভাবছে না বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বললেন, হংকংয়ের বিপক্ষে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত পুরো দল। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 দাবি মানতে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিলেন বেসরকারি শিক্ষকরা। সারা দেশে চলছে আন্দোলন। রাজধানীতে মার্চ টু সচিবালয় কর্মসূচি আজ। শাপলা প্রতীক কাউকে দেবে না নির্বাচন কমিশন। এনসিপিকে চিঠি, রোববারের মধ্যে অন্য প্রতীক না চাইলে নিজেই বরাদ্দ দেবে কমিশন। পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকার অবৈধ বালু মহালের দখল নিয়ে অস্ত্রের মহড়া, আতঙ্কে মানুষ। অভিযান চলছে বলে দাবি প্রশাসনের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।